ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সত্যজিৎ রায় রচিত রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের একটি বিশেষ নিবেদন, স্টোরি স্টেশন, ফেলুদা স্পেশাল। আজকের গল্প কৈলাস চৌধুরীর পাথর। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1967 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে কৈলাস চৌধুরী, কেদার চৌধুরী এবং অবনীশবাবু। গল্প পাঠে আমি সোহম। শুরু হচ্ছে কৈলাস চৌধুরীর পাথর। কার্ডটা কিরকম হচ্ছে দেখতো। ফেলুদা ওর মানিব্যাগের ভেতর থেকে সরাত করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ শ্রীমিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদার এবার তার গোয়েন্দাগিরির ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল সে কথাও চাইলে সকলকে বুক ফুলিয়ে বলে বেড়াতেই পারত। তার বদলে শুধু একটা ভিজিটিং কার্ডই ছাপিয়েছে। এই তো ফেলুদার নাম আপনা থেকেই রটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে 2-3টে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগিরির অফার পেয়েছে, কিন্তু কোনোটাই ওর মনের মতো হয়নি বলে না করে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুরে রেখে পা দুটো টেবিলের ওপর তুলে লম্বা করে ছড়িয়ে দিয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছুটা মাথা খাটানোর প্রয়োজন হবে বলেই তো মনে হচ্ছে। আমি বললাম, নতুন কোনো রহস্যের ব্যাপার বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদমই দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বার করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপুরি মুখে পুরে বলল, তোর খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি? ফেলুদা বুঝলো কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তার বাইরের ছোটখাটো হাবভাব থেকেই সেটা ধরা পড়েছে। কথাটা যখন তোকে বললাম, ঠিক সেই সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কথায় উত্তেজিত না হতিস, তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যিই আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হবার কোনো মানে হয় না। এই ব্যাপারে যা খাঁটি কথা বলার সবই শার্লক হোমস বলে গেছেন। আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কি কাজে তোমাকে মাথা ঘামাতে হবে তা তো বললে না। ফেলুদা বলল, কৈলাস চৌধুরীর নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী। আমি বললাম, না, শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তার কজনের নামই বা আমি শুনেছি। আর আমার বয়স তো সবেমাত্র 15 বছর। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল। পাকিস্তান হওয়ার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালু। তাছাড়া শিকারী হিসেবে নামডাক আছে। দুখানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগল হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল। উনি গিয়ে সেটাকে মেরে এলেন। কাগজে নামটা বেরিয়েছিল। কিন্তু তোমার মাথা খাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কি কোনো রহস্য আছে নাকি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। পড়ে দেখ। আমি চিঠির ভাঁজ খুলে পড়ে দেখলাম। তাতে এই লেখাই ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র সমীপেশু সবিনয় নিবেদন। অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র দেওয়া স্থির করিলাম। আপনি উপরোক্ত ঠিকানায় আসিয়া আমার সহিত সাক্ষাৎ করলে বাধিত হব। কারণ সাক্ষাতে বলবো। আমি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে এই চিঠি পাঠাচ্ছি, সুতরাং আগামীকাল তা আপনার কাছে পৌঁছে যাবে। আমি পরশু অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করছি। ইতি ভবদেয় শ্রী কৈলাস চৌধুরী। চিঠিটা পড়া মাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা মানে তো আজই, আর 1 ঘন্টার মধ্যেই। ফেলুদা বলল, তোর দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হচ্ছে। তারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এরই মধ্যে একটা সন্দেহ জেগে উঠেছে। বললাম,
তোমাকেই যখন ডেকেছে তখন কি আর সঙ্গে অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে তা ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে সঙ্গে নেওয়া যেতে পারে, কারণ হয়তো তোকে মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক, কাজেই তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি করেন তাহলে তুই না হয় পাশের ঘরে টরে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কথা সেরে নেব। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গেছে। ছুটিটা কি করব ভাবছিলাম, এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিংভাবেই কেটে যাবে। দশটা বাজতে 5 মিনিটের মধ্যেই আমরা ট্রামে করে কর্নওয়ালি স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছলাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটা শিকারের বই কিনেছিল। সেটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখল। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়েছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরনো আমলের ফটোকলা বাড়ি, যাকে বলে অট্টালিকা। সামনের দিকে বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার আধ ঘন্টার মধ্যেই ভেতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি না মনে হলো তিনি কখনোই কৈলাসবাবু নন, কারণ বাঘ মারা মানুষের মধ্যে এমন গো বেচারা চেহারা হতেই পারে না। মাঝারি সাইজের মোটাসোটা ফর্সা ভদ্রলোক, বয়স 30 বছরের বেশি হয় না। চোখের চাউনিতেই কেমন একটা সরল এবং ছেলে মানুষই ভাব। লক্ষ্য করলাম ভদ্রলোকের হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। কাকে চাই? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের, মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বার করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চিঠি দিয়েছিলেন। ভদ্রলোক কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, আসুন, ভিতরে আসুন। দরজা দিয়ে ঢুকেই একটা সিঁড়ি পেরিয়ে ভদ্রলোক একটা অফিস ঘরে নিয়ে গিয়ে আমাদেরকে অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামা বাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে দুটো পুরনো হাতওয়ালা চেয়ারে আমরা বসলাম। ঘরের 3 দিকে আলমারি বোঝাই পুরনো বই। সামনে টেবিলের ওপর নজর যেতেই একটা মজার জিনিস দেখলাম। 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম, একটার ওপর আরেকটা স্তূপ করে রাখা রয়েছে। আরেকটা অ্যালবাম খোলা অবস্থাতে পড়ে আছে, যাতে সারি সারি স্ট্যাম্পস যত্ন করে আটকানো রয়েছে। কয়েকটা সেলোফেনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পসও রয়েছে। আর তাছাড়া রয়েছে স্ট্যাম্পস কালেক্টরদের অত্যন্ত জরুরি এবং দরকারি এবং আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পসের ক্যাটালগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতে ম্যাগনিফাইং গ্লাসটাও এই কাজের জন্যই ব্যবহার হয়, আর তিনি এইসব স্ট্যাম্পসেরই কালেক্টর। ফেলুদা ওসব দিকেই দেখছিল, কিন্তু ও নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হওয়ার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা একটু বৈঠকখানায় বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার ওপর বিরাট ঝাল লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজনে সাদা খোলস দিয়ে ঢাকা একটা প্রকাণ্ড সোফার ওপর বসলাম। ঘরের চারিদিকে বড়লোকি ছাপ, একবারে বাবার সঙ্গে বেলেঘাটার মল্লিকদের বাড়িতে ঠিক এই রকমেরই আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানি ছড়াছড়ি দেখেছিলাম। এছাড়া রয়েছে মেঝের ওপর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেওয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘ আর একটা মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝবয়সী কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার রং ফর্সা, নাকের তলায় সরু গোফ আর গায়ে সিল্কের পাজামা পাঞ্জাবি আর ড্রেসিং গাউন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রলোক আমাকে দেখে যেন একটু ভুরু কপালে তুললেন। ফেলুদা বলল, এটি আমার খুড়তুতো ভাই। ভদ্রলোক আমাদের পাশে সোফাতে বসে বললেন, আপনারা কি এই দুজনে একসঙ্গে গোয়েন্দাগিরি করেন? ফেলুদা একটু হেসে বলল, আগে না, আর তবে ঘটনাচক্রে আমার সব কটা কেসের সঙ্গেও জড়িত ছিল, ও কোনো অসুবিধা করেনি কখনো। বেশ, অবনীশ, তুমি এখন যেতে পারো। এদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো। স্ট্যাম্পস জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে চেয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনারা সঙ্গে করে এনেছেন?
ফেলুদা একটু হেসে বলল, আমি যে প্রদোষমিতির সেটার প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। এরপর ফেলুদা তার পকেট থেকে কৈলাসবাবুর চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিলেন। উনি সেটাই একবার চোখ বুলিয়ে ফেলুদাকে তা ফেরত দিলেন। থ্যাংক ইউ। এসব প্রিকশনস আগে থেকেই নিতে হয়, বুঝতেই পারছেন। যাই হোক, শিকারি বলে আমার একটা নাম ডাক আছে, সেটা নিশ্চয়ই জানেন। ফেলুদা বলল, আগে হ্যাঁ। ঘরের দেওয়ালে জানোয়ারের মাথাগুলোর দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো সব আমারই শিকার। 17 বছর বয়সে বন্দুক চালাতে শিখি। তার আগে অবশ্য এয়ারগান দিয়ে পাখিটাকে মেরেছি। সম্মুখ সমরে জানোয়ার কোনোদিন আমার সঙ্গে পেরে উঠবে না, কিন্তু যা অদৃশ্য, অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন। আমার বুকের ভেতরটা আবার ঢিপ ঢিপ করতে শুরু করেছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বলবেন, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটায় যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরো বেড়ে যাচ্ছে। কৈলাসবাবু আবার শুরু করলেন, আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কথা হবে বলুন তো? ফেলুদা বলল, 28। কাজেই যে কাজের ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব তা জানি না। পুলিশকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না, কারণ এর আগেও ওদের সাহায্য নিয়েই আমি ঠকেছি। ওরা অনেক সময় কাজের চেয়ে আকাজটাই বেশি করে। আর এটাও ঠিক যে আমি তরুণদের বরাবরই শ্রদ্ধা করি। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুব জোরালো হয় বলেই আমার বিশ্বাস। এবারে কৈলাসবাবুর থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাঁকড়িয়ে বলল, ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু একথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদার দিকে দিয়ে বললেন, দেখুন তো এটা পড়ে কি বোঝেন। ফেলুদা কাগজটা খুলে ধরতেই আমিও পাশ থেকে ঝুঁকে পড়ে সেটা একবার চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরেজিতে যা লেখা রয়েছে তার মানে হয় এই: পাপের বোঝা বাড়িও না। যে জিনিসে তোমার অধিকার নেই সে জিনিস তুমি আগামী সোমবার বিকেল 4টের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের 20 হাত ভেতর দিকে রাস্তার বাঁ ধারে লিলি ফুলের প্রথম সারির প্রথম গাছটার নিচে রেখে আসবে। আদেশ অমান্য করার বা পুলিশ গোয়েন্দা সাহায্য নেওয়ার ফল ভালো হবে না। তোমার অনেক শিকারের মতো তুমিও শিকারে পরিণত হবে, কথা জেনে রেখো। কি মনে হয়? গম্ভীর গলায় প্রশ্ন করলেন কৈলাসবাবু। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকম ভাবে লেখা হয়েছে, আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেটা কি করে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সে লেখার কিছুটা ছাপ থেকে যায়। এই কাগজ একেবারে মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছু এ থেকে বলা অসম্ভব। এই চিঠি ডাকে এসেছিল। হ্যাঁ, পোস্টমার্ক পার্ক স্ট্রিট। 3 দিন আগে এই চিঠিটা পেয়েছি। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে কিছুই জানা নেই। বেশ তো, করুন না। মিষ্টি মুখে পুড়ে খেতে খেতে করুন। চাকর রূপোর প্লেটে রসগোল্লা আর অমৃতি রেখে গেছে। ফেলুদাকে খাবার কথা বলতে হয় না। সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুড়ে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা হয়েছে সেটা কি জানতে পারি? কৈলাসবাবু বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, যাতে আমার অধিকার নেই এমন কোনো জিনিস আমার কাছে আছে বলে আমার জানা নেই। এ বাড়িতে যা কিছু আছে তা সব হয় নিজের কেনা, না হয় পৈতৃক সম্পত্তি। আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করার জন্য কেউ আমাকে এমন চিঠি দিতে পারে। তবে একটিমাত্র জিনিস আছে, যেটা বলতে পারেন মূল্যবান, লোভনীয় বলতে পারেন। সেটা কি? একটা পাথর। পাথর? প্রেসাস স্টোন। আপনার কেনা? না, কেনা নয়। পৈতৃক সম্পত্তি? তাও না। পাথরটা পাই আমি মধ্যপ্রদেশের চাঁদার কাছের এক জঙ্গলে। এক বাঘকে ধাওয়া করতে গিয়ে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত সেটাকে মারা হয়। কাছেই একটা বহু পুরনো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেবমূর্তির কপালে পাথরটা লাগানো ছিল। ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানতো না। ওটা কি আপনার চোখে প্রথম পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তবে পাথরটা আমি প্রথম দেখি।
সঙ্গে আর কে ছিল সেবার? রাইট বলে এক মার্কিন ছোকরা, কিশোরীলাল বলে এক পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করতো, এখন কি করে জানি না। আজ বছর চারেক হলো বিদেশে। বিদেশ মানে? সুইজারল্যান্ড, ঘড়ির ব্যবসা ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কাড়াকাড়ি হয়নি? না, তার কারণ ওটার যে কত দাম সেটা কলকাতায় এসে জহুরিকে দেখাবার পরেই জানতে পারি। তারপর সে খবর আর কে জেনেছে? খুব বেশি লোককে বলিনি, এমনিতে আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। দু একজন উকিল বন্ধুকে বলেছি, আর কেদার জানতো, আর বোধ হয় আমার ভাগ্নে অবনীশ জানে। পাথরটা বাড়িতেই আছে? হ্যাঁ, আমার ঘরেই আছে। এত দামি জিনিস ব্যাংকে রাখেন না যে? একবার রেখেছিলাম, যেদিন রেখেছিলাম তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়, প্রায় মরতে মরতে বেঁচে যাই। তারপর থেকে ধারণা হয় ওটা আমার কাছে না থাকলে ব্যাড লাক আসবে, তাই ব্যাংক থেকে আনিয়ে নিই। হুম। ফেলুদার খাওয়া শেষ হয়ে গেছে। ওর ভ্রুকুটি দেখে বুঝলাম ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে ও বলল, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, আমার ভাগ্নে অবনীশ, আর 3টে পুরনো চাকর, আর আমার বাবাও আছেন। তবে তিনি একেবারে অথর্ব, জরাগ্রস্ত। একটি চাকর তার পিছনে সারাক্ষণই লেগে থাকে। অবনীশ বাবু কি করেন? বিশেষ কিছুই না, ওর নেশা ডাক টিকিট সংগ্রহ করা। বলেছে একটা টিকিটের দোকান করবে। ফেলুদা একটু ভেবে মনে মনে কি জানি হিসেব করে বলল, আপনি কি চাইছেন আমি সেই পত্র লেখকের অনুসন্ধান করি? কৈলাসবাবু একটু জোর করেই হেসে বললেন, বুঝতেই তো পারছেন, এই বয়সে এ ধরনের অশান্তিকার ভালো লাগে। আর যে শুধু চিঠি লিখেছে তাই নয়, কাল রাতে একটা টেলিফোনও করেছিল। ইংরেজিতে ওই একই কথা বললো, গলা শুনে চিনতে পারলাম না। বলল নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে আমার বাড়িতে এসে আমাকে ঘায়েল করে দিয়ে যাবে। অথচ এ পাথর হাতছাড়া করতে আমি মোটেই চাই না। তাছাড়া লোকটার যখন ন্যায্য দাবি নেই অথচ হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে সে বদমাশ। সুতরাং তার শাস্তি হওয়া দরকার। সেটা কি করে সম্ভব সেটা আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, 22 তারিখে সন্ধেবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা। তাকে তো আসতেই হবে। সে তো নিজে নাও আসতে পারে। তাতে ক্ষতি নেই, যেই এসে লিলি গাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সে যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, লোকটা ডেঞ্জারাস হতে পারে। সে যখন দেখবে লিলি গাছের তলায় পাথরটা নেই, তখন যে কি করতে পারে তা বলা যায় না। তার চেয়ে 22 তারিখের আগে, অর্থাৎ আজকালের মধ্যে এই লোকটাকে যদি জানা সম্ভব হতো তাহলে খুবই ভালো হতো। এই চিঠি আর ওই লোকটা টেলিফোন কল, দুটো থেকেই যদি কিছু বার করা যায় তাহলে তো খুব ভালোই হয়। ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিয়েছে। ও বলল, দেখুন কৈলাসবাবু, চিঠিতে সে লিখেছে যে গোয়েন্দার সাহায্য নিলে ভালো ফল হবে না। সুতরাং আমি কিছু করি বা না করি, আপনি যে আমাকে ডেকেছেন এতেই আপনার বিপদের একটা আশঙ্কা আছে। সুতরাং আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আমাদের সাহায্য চান কিনা। কৈলাসবাবু ঠান্ডার মধ্যেও রুমাল দিয়ে তার কপালের ঘাম মুছে বললেন, আপনি এবং আপনার ভাই দুজনকে দেখলে কেউ মনে করবে না যে আপনাদের সঙ্গে গোয়েন্দার কোনো সম্পর্ক আছে। এটা একটা অ্যাডভান্টেজ। আপনার নাম লোকে জেনে থাকলেও আপনার চেহারা জানে কি মনে তো হয় না। সুতরাং সেদিকে আমার বিশেষ ভয় নেই। আপনি রাজি থাকলে এই কাজটা নিন, উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। থ্যাংক ইউ, তবে যাবার আগে একবার পাথরটা দেখে যেতে চাই। নিশ্চয়ই। কৈলাসবাবুর পাথর ওর শোবার ঘরের আলমারির ভিতরে থাকে। আমরা ভদ্রলোকের পেছন পেছন একটা শান বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলাম। সিঁড়িটা গিয়ে পড়েছে একটা লম্বা অন্ধকার বারান্দায়। তার দুদিকে সারি সারি প্রায় 10-12টা ঘর, তার অনেকগুলোই আবার তালাবন্ধ। চারিদিকে একটা থমথমে ভাব, আর লোকজন নেই বলেই বোধহয় সামান্য একটু আওয়াজ হলেই তা প্রতিধ্বনিত হয়। বারান্দার শেষ মাথায় ডান দিকের ঘরটা হলো কৈলাসবাবুর শোবার ঘর। আমরা যখন বারান্দার মাঝামাঝি এসেছি তখন দেখি পাশের একটা ঘরের দরজা অর্ধেক খোলা, আর তার ভেতর থেকে একজন ভীষণ বুড়ো লোক গলা বাড়িয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে দেখছে। আমার তো দেখেই কিরকম ভয় ভয় লাগলো। কৈলাসবাবু বললেন, উনি আমার বাবা, মাথা ঠিক নেই,
সবসময় এখানে ওখানে উঁকি মারেন। কাছাকাছি যখন এসেছি তখন বুড়ো চাউনি দেখে সত্যিই আমার রক্ত জল হয়ে গেল। আর সেই ভয়াবহ চাউনি দিয়ে উনি তাকিয়ে রয়েছেন কৈলাসবাবুর দিকে। বাবার ঘর পেরিয়ে কিছু দূর গেলে পর কৈলাসবাবু বললেন, বাবার সকলের ওপরেই আক্রোশ। ওনার ধারণা সকলেই ওনাকে নেগলেক্ট করে। আসলে কিন্তু ওনার দেখাশোনার কোনো ত্রুটি হয় না। কৈলাসবাবুর ঘরে দেখলাম প্রকাণ্ড উঁচু খাট, আর তার মাথার দিকে ঘরের কোণায় আলমারি। সেটা খুলে দেরাজ থেকে একটা নীল ভেলভেটের বাক্সটা খুলে নীল আর সবুজ রং মেশানো লিচুর সাইজের একটা ঝলমরে পাথর বার করে কৈলাসবাবু ফেলুদার হাতে দিয়ে বললেন, একে বলে ব্লু বেরিল, ব্রাজিলে পাওয়া যায়। ভারতবর্ষে যে খুব বেশি আছে তা নয়, অন্তত এত বড় সাইজের যে নেই সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। ফেলুদা পাথরটা হাতে নিয়ে এদিকে ওদিকে নাড়িয়ে সেটা দেখে নিয়ে ভদ্রলোককে ফেরত দিল। এবার কৈলাসবাবু তার পকেট থেকে একটা মানি ব্যাগ বার করলেন। তারপর তার থেকে 5টা 10 টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে তিনি বললেন, এইটে আগাম। কাজটা ভালোই উতরে গেলে বাকিটা দেব, কেমন? থ্যাংক ইউ। বলে ফেলুদা নোটগুলো পকেটে পুরে নিল। চোখের সামনে ওকে রোজগার করতে এই প্রথম দেখলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেলুদা বলল, আমাদের ওই চিঠিখানা আমাকে দিতে হবে, আর অবনীশ বাবুর সঙ্গে একটু কথা বলবো। নিচে যখন পৌঁছলাম ঠিক সেই সময় বৈঠকখানা থেকে টেলিফোন বাজতে আরম্ভ করেছে। কৈলাসবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো। তারপর আর কোনো কথা নেই। আমরা বৈঠকখানায় ঢুকতেই কৈলাসবাবু ফ্যাকাশে মুখ করে ধপ করে টেলিফোনটা রেখে বললেন, আবার সেই লোক, সেই হুমকি। কি বললো? এবার আর কোনো সন্দেহ রাখেনি। তার মানে? বলল কোন জিনিসটা চাইছি বুঝতে পারছো বোধ হয়। চাঁদার জঙ্গলের মন্দিরে যেটা ছিল সেইটে। আর কি বললো? আর কিছু না। গলা চিনলেন? না, তবে এইটুকু বলতে পারি যে গলাটা শুনতে একদম ভালো না। আপনি বরং আরেকবার ভেবে দেখুন। ফেলুদা একটু হেসে বলল, আমার ভাবা হয়ে গিয়েছে। কৈলাসবাবুর কাছ থেকে অবনীশবাবুর ঘরে গিয়ে দেখি তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেবিলের ওপর রাখা কি একটা জিনিস খুব মন দিয়ে পরীক্ষা করছেন। আমরা ঢুকতেই টেবিলের ওপর হাতটা চাপা দিয়ে উঠে তিনি দাঁড়ালেন। আসুন আসুন। ফেলুদা বলল, আপনার ডাক টিকিটের খুব শখ দেখছি। অবনীশবাবুর চোখ দুটো জল জল করে উঠল। আগে হ্যাঁ, ওই আমার একমাত্র নেশা, বলতে গেলে আমার ধ্যান জ্ঞান চিন্তা। আপনি কি কোনো দেশ নিয়ে স্পেশালাইজ করেন, না সারা পৃথিবীর টিকিট জমান? আগে সারা পৃথিবীরই জমাতুম, কিন্তু কিছুদিন হলো ইন্ডিয়াতে স্পেশালাইজ করেছি। আমাদের এই বাড়ির দপ্তরে যে কিসব আশ্চর্য পুরনো টিকিট রয়েছে তা বলতে পারি না। অবশ্যই বেশিরভাগই ইন্ডিয়ার। গত 2 মাস ধরে হাজার হাজার পুরনো চিঠির গাদা ঘেটে টিকিট সংগ্রহ করেছি। ভালো কিছু পেয়েছেন? ভালো ভালো ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনাকে বললে বুঝবেন? আপনার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে? ফেলুদা একটু হেসে বলল, একটা বয়সে তো সকলেই ওদিকটা ঝুঁকে, তাই নয় কি? কেপ অফ গুড হোপের 1 পেনি, মরিশাসের 2 পেনি, আর ব্রিটিশ গায়নার 1856 সনের সেই বিখ্যাত স্ট্যাম্পগুলো পাবার স্বপ্ন আমিও দেখেছি। বছর 10 আগে লাখখানেক টাকা দাম ছিল ওগুলো, এখন আরো বেড়েছে। অবনীশবাবু উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। তাহলে মশাই আপনি তো বুঝবেন। আপনাকে দেখাই, এই দেখুন। ভদ্রলোক তার চাপা হাতের তলা থেকে একটা ছোট্ট রঙিন কাগজ বার করে ফেলুদাকে দিলেন। দেখি খাম থেকে খোলা এবং রং প্রায় মিলিয়ে যাওয়া একটা টিকিট। কি দেখলেন বলুন তো? অবনীশবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, শখানেক বছরের পুরনো ভারতবর্ষের টিকিট, ভিক্টোরিয়া ছবি। এই টিকিট আগেও দেখেছি। দেখেছেন তো? এবার এই গ্লাসের মধ্যে চোখ দিয়ে দেখুন। ভদ্রলোকের গলায় চাপা উত্তেজনা। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাসে চোখ লাগালো। এবার কি দেখছেন? পোস্টেজ কথাটার জিয়ের জায়গায় সি ছাপা হয়েছে। এক্স্যাক্টলি। অবনীশবাবু টিকিট ফেরত নিয়ে বললেন, তার ফলে এটার দাম কত জানেন? কত? 20,000 টাকা। বলেন কি?
আমি বিলেতে চিঠি লিখে খোঁজ নিয়েছি, এই ভুলটার উল্লেখ স্ট্যাম্প ক্যাটালগে নেই। আমি প্রথমে এটার অস্তিত্ব আবিষ্কার করলাম। ফেলুদা বলল, কনগ্রাচুলেশনস, কিন্তু আপনার সঙ্গে টিকিট ছাড়া অন্য ব্যাপারে একটু আলোচনা ছিল। বেশ তো, বলুন না। আপনার মামা কৈলাসবাবু, তার যে একটা দামি পাথর আছে সেটা আপনি জানেন? অবনীশবাবুকে যেন কয়েক সেকেন্ড ভাবতে হলো। তারপর তিনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। দামি কিনা জানি না, তবে লাকি পাথর সেটা একবার বলেছিলেন বটে। কিছু মনে করবেন না, আমার মাথায় এখন ডাক টিকিট ছাড়া আর কিচ্ছু নেই। আপনি এই বাড়িতে কতদিন আছেন? বাবা মারা যাওয়ার পর থেকেই প্রায় 5 বছর হলো। মামার সঙ্গে আপনার গোলমাল নেই তো? কোন মামা? এক মামা তো বিদেশে। আমি কৈলাস মামার কথা বলছি। ও, ইনি অত্যন্ত ভালো লোক, তবে অবনীশবাবু ভুরু কুঁচকলেন। কদিন থেকে কোনো একটা কারণে কৈলাস মামাকে যেন একটু অন্যরকম দেখছি। কবে থেকে? এই 2-3 দিন হলো। কাল ওকে আমার স্ট্যাম্পের কথা বললাম, উনি যেন শুনেও শুনলেন না, অথচ এমনিতে রীতিমতো ইন্টারেস্ট নেন। আর তাছাড়া ওর কতগুলো অভ্যেস কীরকম বদলে যাচ্ছে। উদাহরণ দিতে পারেন? এই যেমন, এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন, গত 2 দিন করেন। ঘুম থেকেই উঠেছেন দেরিতে, বোধহয় রাত জেগেছেন বেশি। সেটার কোনো ইঙ্গিত পেয়েছেন? হ্যাঁ, আমি তো একতলায় শুই, আমার ঠিক ওপরের ঘরটাই মামার। পায়চারি করার শব্দও পেয়েছি মাঝরাতে, গলার স্বরও পেয়েছি, তাও বেশ জোরে। মনে হলো ঝগড়া করেছেন। কার সঙ্গে? বোধহয় দাদুর সঙ্গে, দাদু ছাড়া আর কে হবেন। এবং সিঁড়ি দিয়ে ওঠা নামারও শব্দ পেয়েছি। একদিন তো সন্দেহ করে সিঁড়ির নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামছেন হাতে বন্দুক নিয়ে। তখন কটা? রাত 2টো হবে। হাতে কি আছে? কিছুই নেই, কেবল একটা ঘর আছে, চিলেকোঠা যাকে বলে। পুরনো চিঠিপত্র কিছু ছিল ওটা, যেসব আমি মাসখানেক হলো বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম তার আর কিছু জিজ্ঞাসা করার নেই। অবনীশবাবু বললেন, আচ্ছা, এসব জিজ্ঞেস করলেন কেন বলুন তো? ফেলুদা একটু হেসে বলল, আপনার মামা কোনো কারণে একটু উদ্বিগ্ন আছেন, তবে সে নিয়ে আপনি ভাববেন না। আপনি স্ট্যাম্পস নিয়ে থাকুন, এদিকের ঝামেলা মিটলে একদিন এসে আপনার কালেকশন দেখব। কৈলাসবাবুর সঙ্গে একবার শেষ দেখা করে ফেলুদা বলল, আপনাকে 16 আনা ভরসা দিতে পারছি না, তবু এইটুকু বলছি যে আপনার ভাবনাটা আমায় ভাবতে দিন। রাত্রে ঘুমোতে চেষ্টা করুন, দরকার হলে ওষুধ খেয়ে। আর ছাতে যাবেন না দয়া করে। এপাড়ার বাড়িগুলো যেরকম ঘেঁষাঘেঁষি, আপনার শত্রু পাশের কোনো বাড়িতে এসে আস্তানা গেড়ে থাকলে বিপদ হতে পারে। কৈলাসবাবু বললেন, ছাতে গিয়েছিলাম বটে, তবে বন্দুক সঙ্গে ছিল। একটা আওয়াজ পেয়ে গিয়েছিলাম, যদিও গিয়ে কিছুই দেখতে পাইনি। বন্দুকটা সবসময় কাছে রাখেন তো? তা রাখি, তবে মানুষের মনের উদ্বেগ অনেক সময় তার আঙুলের হাতেও সঞ্চারিত হয়, সেটা জানেন তো? বেশি দিন এইভাবে চললে আমার টিপের কি হবে জানি না। শুনছিলেন কৈলাস চৌধুরীর পাথর, রচনা সত্যজিৎ রায়, ফেলুদার ভূমিকায় দেবাশিস মিত্র, কৈলাস চৌধুরী, কেদার চৌধুরী, অবনীশবাবু এবং গল্প পাঠে আমি সোহম। পোস্টার ডিজাইন, রেকর্ডিং অ্যান্ড এডিটিং এ স্টুডিও অফিসিয়ালস। গল্পের পরবর্তী অংশ শুনুন আগামী পর্বে।